হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ক্লাসিক জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকে আমি মূলত কথা বলবো ইউরোপের একটি দেশ পর্তুগাল সম্পর্কে। যারা বাংলাদেশ থেকে বর্তমানে পর্তুগাল যেতে যাচ্ছেন কিংবা আপনারা যারা পর্তুগালের D1 ভিসার সর্বশেষ আপডেট জানতে চাচ্ছেন, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তার আগে আপনাদেরকে একটা ছোট্ট করে কথা বলি, যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। বর্তমান সময়ে পর্তুগাল D1 ক্যাটাগরির যে ভিসাটা রয়েছে, এই ভিসাটা এভেলেবেল চালু রয়েছে। বর্তমানে প্রচুর পরিমাণ বাংলাদেশিরা D1 ক্যাটাগরিতে আবেদন করে থাকে এবং সেই ধারাবাহিকতায় এখন D1 ক্যাটাগরিতে ভিসাও পাচ্ছে। এছাড়া আরো বেশ কিছু ভিসা ক্যাটাগরি রয়েছে, D2 রয়েছে, D3 রয়েছে, D4 রয়েছে এবং L3 রয়েছে। ভিসা বিভিন্ন রকমের ক্যাটাগরি রয়েছে। তো তার মধ্যে বর্তমানে জব ক্যাটাগরিতে যারা যেতে যাচ্ছে তাদের জন্য D1 ক্যাটাগরি ভিসাটা হচ্ছে সব থেকে বেস্ট এবং এই ক্যাটাগরিতে আবেদন বেশি হয়ে থাকে। কারণ এই ক্যাটাগরিতে যারা যায় তারা পর্তুগাল যাওয়ার পর তারা বিজনেস করতে চাইলে বিজনেস করতে পারে, তারা জব করতে চাইলে জব করতে পারে, তাদের ডকুমেন্টের মেয়াদ শেষ হয়ে গেলে তারা ডকুমেন্টের মেয়াদ বাড়িয়ে সেখানে আরো স্থায়ী হতে পারে। তো সেই জন্য এটাকেই তারা সবচেয়ে বেশি পরিমাণ চয়েস করে থাকে বাংলাদেশিরা। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যেমন সিজনাল ক্যাটাগরি রয়েছে বা বিজনেস ভিসা রয়েছে। তো এই সকল ভিসাগুলোতে যদি যায় সেক্ষেত্রে বিকল্প কোনো পথ থাকে না। যেমন বিজনেস ক্যাটাগরিতে ভিসা যদি যায় সেক্ষেত্রে বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট দিয়ে তাকে বিজনেস করতে হয়। হ্যাঁ, না হলে সে কিন্তু তার ডকুমেন্ট বাতিল হয়ে যায়। এবং সিজনাল ক্যাটাগরিতে যায় সেক্ষেত্রেও কিন্তু তার ভিসার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে এবং সেই মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু সে মেয়াদ বাড়াতে পারে না লিগ্যাল ভাবে। তো এই সকল বিষয়ের কারণে D1 ক্যাটাগরি বাংলাদেশিদের কাছে সব থেকে বেশি পছন্দের। তো বর্তমানে পর্তুগালের ভিসার অবস্থার কথা যদি বলি, ভালোই, আলহামদুলিল্লাহ ভালো। বর্তমানে 12 থেকে 14 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, কেউ কেউ 18-20 লক্ষ টাকাও নিচ্ছে। মানে এটা তাদের ভিসার বা কাজের ধরন অনুযায়ী হতে পারে, বিভিন্ন ফ্যাসিলিটি অনুযায়ী হতে পারে, বিভিন্ন দিক থেকে। আবার কিছু কিছু দালাল আছে যারা কাজ গ্যারান্টি দিয়ে করে কিন্তু টাকার অ্যামাউন্টটা বেশি নেয়। তো সেক্ষেত্রে আমি বিভিন্ন কমেন্ট পাই যে ভাই আমার থেকে 13 লক্ষ টাকা যাচ্ছে, 14 লক্ষ টাকা যাচ্ছে। তবে আমি মনে করি বর্তমান সময় যদি আপনি 13 থেকে 14 লক্ষ টাকা বা 15 লক্ষ টাকার মধ্যে যদি যেতে পারেন তবে সেটা আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, এটাও বেশি বানিয়ে আমি এটাও বেশি, তবে ভালো হবে। আর তবে এর থেকে বেশি যারা ওই যে 18 লক্ষ 20 লক্ষ টাকার কমেন্ট গুলো আমাকে করতেছেন যে ভাই কন্ট্যাক্ট করতেছে 18-20 লক্ষ টাকা, এটা কন্ট্যাক্ট যদি আপনি যাওয়ার পরে টাকা দেন সেটা ভালো, কিন্তু টাকার অ্যামাউন্ট অনেকটাই বেশি। পর্তুগালের মতো দেশে এত বেশি অ্যামাউন্টে যাওয়াটা বোকামি বলা যায়। কারণ হচ্ছে বর্তমান সময়ে পর্তুগালের যে ভিসার অবস্থা সেটা ভালো, কিন্তু হচ্ছে পর্তুগালের জবের অবস্থা ভালো না। পর্তুগালে এখনো পর্যন্ত হাজার হাজার বেকার এখনো পর্যন্ত ঘুরতেছে, তারা জব পাচ্ছে না। ডকুমেন্ট সহ গিয়েছে, ডকুমেন্ট আছে, তার সত্ত্বেও তাদেরকে অন্য দেশে অবৈধভাবে গিয়ে কাজ করতে হচ্ছে। কারণ পর্তুগালে এখন ছাড়া স্কিল ওয়ার্কার, অর্থাৎ যারা কাজ জানে তাদের ডিমান্ড রয়েছে। আপনি যদি গাড়ি মেকানিকের কাজ জানেন বা গাড়ি আপনি ঠিকঠাক করতে পারেন, বা আপনি যদি ইলেকট্রিক্যাল কাজ জানেন, এছাড়া আপনি যদি হচ্ছে গার্মেন্টস এর কাজ জানেন বা অন্যান্য যে কোনো কাজ আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি পর্তুগাল যাওয়ার পর আপনি এক জায়গায় না হয় আপনি 5 জায়গায় যখন আপনি সিভি ড্রপ করবেন বা সেই কোম্পানিতে যখন আপনার কাজটা দেখাবেন, তখন সেই মানুষগুলো আপনাকে কাজে নিবে। কিন্তু একজন সলিড ওয়ার্কার, অর্থাৎ যে আগে পরে ওরকম ভাবে কাজ করেনি বা ওরকম ভালো কোনো কাজ পারে না, সে যখন যাবে তখন কিন্তু তাকে নিতে চাবে না। কারণ সেই মানুষটার পিছনে তাকে অনেকটা সময় ব্যয় করতে হবে কাজ শেখানোর জন্য। তো এই জন্য যারা কাজ জানেন না বা যারা কাজ না জেনে পর্তুগালে যাচ্ছেন, হ্যাঁ, তাদেরকে কিন্তু বর্তমানে আপনার কাজ পাচ্ছেন না। এরকম বেকার ঘুরতেছেন, বাড়ি থেকে টাকা এনে খাচ্ছেন, নয়তো বা অন্য দেশে অবৈধভাবে গিয়ে কাজ করতেছেন। তো ইউরোপের কোনো দেশই এখন আর আগের মতো যারা নন স্কিল ওয়ার্কার বা অভিবাসন প্রত্যাশী যারা আছে, নন স্কিল, হ্যাঁ, তাদেরকে কিন্তু এখন আর তারা ভালো চোখে দেখতেছে না, ভালো চোখে নিচ্ছে না। কারণ এই নন স্কিল ওয়ার্কার গুলো তাদের কাছে বোঝা, কারণ তারা কাজ পারে না এরকম ভাবে, ওরকম এক্সপার্ট না। তাদের ভাষা শিখতে শিখতে বছর সময় পার হয়ে যাচ্ছে, তাদের পিছে কাজ দিতে হচ্ছে। তো এই সকল দিক থেকে দেখতে গেলে তারা এখন আর যে নন স্কিল যে ওয়ার্কার গুলো রয়েছে বা আসতেছে বা যারা অবৈধভাবে ইমিগ্রেন্ট হচ্ছে, তাদেরকে কিন্তু এখন তারা ভালো চোখে নিচ্ছে না। আপনি যদি অবৈধভাবে আসেন বা বৈধভাবে যে কোনো ওয়েতে আসেন না কেন, আপনাকে একটা কাজ বা দুইটা কাজ বাংলাদেশ থেকে শিখে আসতে হবে। আপনি যদি কোনো কাজ শিখতে না পারেন সেক্ষেত্রে আপনি ড্রাইভিংটা অন্তপক্ষে শিখে আসুন। হ্যাঁ, মানি যে বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে আসলে সেই সার্টিফিকেট দিয়ে আপনি কাজ পাবেন না। তবে আপনি তো কাজ ড্রাইভিংটা পারেন, আপনি তো একটা মালিককে বোঝাতে পারবেন যে আমি স্কিল, আমি কাজটা জানি। তো সেক্ষেত্রে আপনি যদি মালিকের জব নাও পান, সেক্ষেত্রে আপনি যখন পর্তুগালে যে ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনি 2 মাস সময় অপচয় করবেন, সেটা আপনার অপচয় না, সেটা আপনার ইনভেস্টমেন্ট।
আপনি যখন 2 মাস, মানুষ 6 মাসেও ড্রাইভিং শিখতে পারে না, কিন্তু আপনি একটু ড্রাইভিং পারেন। হ্যাঁ, আপনার তো তারা আপনাকে তো শেখাতে হবে না। আপনাকে তারা যেগুলো বলবে পার্কিং টার্কিং সবকিছু আপনি জাস্ট প্রপারলি পার্কিং মার্কিং গুলো করতে পারলে আপনি মাসখানেকের মধ্যেই আপনার ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনি সেই ড্রাইভিং লাইসেন্স দিয়ে পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশে আপনি ড্রাইভিং করতে পারবেন। তো সেটা আপনার জন্য ভালো হবে। আর এছাড়াও আপনারা চাইলে ইলেকট্রিক্যাল কাজ শিখতে পারেন, সেগুলো বাংলাদেশ থেকে শিখে যেতে পারেন। তো এই সকল কাজগুলো শিখে গেলে আপনার খুব সহজে জব পাবেন। তবে পর্তুগালে জব পেলেও জবের ডিমান্ড কিন্তু আহামরি বেশি না, কারণ বর্তমানে পর্তুগালে যে জবগুলো তারা দিচ্ছে সেগুলো দেখা যাচ্ছে 700-800 ইউরো, তো অনেকে জব করতেছে। কারণ পর্তুগালে যে বললাম আগে যে জব ক্রাইসিস, যার কারণে মানুষ যদি নর্মালি 900 ইউরো কিন্তু তাদের বেতন, তা সত্ত্বেও যখন 750 ইউরো আপনাকে অফার করবে, আপনি হিসাব করবেন যে আমার বাংলা টাকা 1 লক্ষ টাকা হচ্ছে। তো আপাতত বেকার বসে না থাকার থেকে আমি এই কাজটা করি, এটাই অনেক আমার জন্য। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু তারা এই কাজটাকে লুফে নিচ্ছে, মানে বেতন কম পাপ সত্ত্বেও তারা এই কাজটাকে লুফে নিচ্ছে। এবং বাংলাদেশিদের হিসাব তো পরের কথা, যদি আমি আফ্রিকানদের কথা বলি, তাদের 500 ইউরো দিলেও তারা কাজ করতে আগ্রহী, কারণ তারা দেশে 10,000 টাকা ইনকাম করতে পারেনি, এখানে এসে 70,000 টাকার অফারটা তারা কিভাবে বাতিল করবে? তাদের থাকা খাওয়া যদি তাদের 30,000 খরচ হয়, তাহলে 40,000 থাকতেছে। তো সেক্ষেত্রে তারা এই কাজগুলোকে নিয়ে নিচ্ছে। এজন্যই বর্তমানে পর্তুগালে কাজের অনেক সংকট রয়েছে। তবে আপনি যদি স্কিল হন, সেক্ষেত্রে আপনি কাজ পাবেন, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। আর বর্তমানে এই যে এই কাজের যে ডিমান্ড মানে কম বেশি, এবং এই জন্য যে বেতন কম, এই জন্যই বলতেছি আপনাদেরকে, আপনার অতিরিক্ত বেশি টাকা দিয়ে পর্তুগাল আসবেন না। কারণ অতিরিক্ত বেশি টাকা দিয়ে আসার পর আপনার যখন কম বেতনের চাকরি পাবেন, তখন ওই টাকাটা তো আপনাদেরকে শোধ করতে হবে। তো সেক্ষেত্রে সমস্যা হবে। আপনি যদি এই 20 লক্ষ টাকা দিয়ে আপনি স্পেন বা হচ্ছে জার্মানি বা হচ্ছে ফ্রান্স, ইতালি, এই সকল দেশে আসেন, সেক্ষেত্রে আপনি বেতন পাবেন 1200-1300 ইউরো, যা বাংলা টাকায় 1,60,000-1,70,000 টাকা। তো সেই জন্য সেই ক্ষেত্রে আপনার এটা পোষায় যাবে। কিন্তু যখন আপনি 80-90 হাজার বা 1 লক্ষ টাকা বেতনে আসার জন্য আপনি 20 লক্ষ টাকা ইনভেস্ট করবেন, সেটা বেশি হবে। তাই আমি আপনাদেরকে বলবো, যদি আপনি 13 থেকে 14 লক্ষ টাকার মধ্যে আসতে পারেন, সেটা আপনাদের জন্য বেস্ট হবে। আর বর্তমানে D1 ক্যাটাগরির ভিসা কিন্তু এভেলেবেল রয়েছে, অনেকেই ভিসা পাচ্ছে। তবে আগের তুলনায় ভিসা রেশিওটা অনেকটাই কম। আগে যে পরিমাণ ভিসাগুলো তারা দিচ্ছিল বছরের শুরুর দিকে, সেই পরিমাণ ভিসা এখন দিচ্ছে না। তবে অনেকেই ভিসা পাচ্ছে, হয়তোবা পরিমাণটা একটু কম। তো আপনারা যারা পর্তুগালের D1 ক্যাটাগরিতে আবেদন করেছেন, এখন অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই, D1 ক্যাটাগরিতে কি ভিসা দেওয়া বন্ধ নাকি, বা ভিসা দিচ্ছে কিনা? তাদের উদ্দেশ্যে বলবো, বর্তমানে D1 ক্যাটাগরির ভিসা চালু রয়েছে। আপনি যদি আবেদন করে থাকেন, তাহলে হয়তোবা ভিসাটা পাবেন। হ্যাঁ, হয়তোবা একটু লেট হচ্ছে, তবে আপনি ভিসা পাবেন। পর্তুগাল না, ইউরোপের সব দেশে এখন ভিসা দিতে একটু লেট করতেছে তারা, যেহেতু আবেদন বেশি পড়তেছে, যার কারণে তাদের যাচাই বাছাই করানো একটু সমস্যা হচ্ছে। তো এই হচ্ছে পর্তুগালের D1 ক্যাটাগরির সর্বশেষ আপডেট। আর যারা হচ্ছে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা এখন পর্যন্ত দেখেছেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পর্তুগাল না, আপনার পর্তুগাল সহ ইউরোপের যাবতীয় সকল দেশ সম্পর্কে আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। তাহলে আমরা যে কোনো ভিডিও বা যে কোনো পোস্ট জানানোর পরপরই আপনারা সেই বিষয়গুলো জানতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।